ভিয়েতনামে বেড়াতে এসে খাওয়া দাওয়া, আবহাওয়া, যানবাহন, ভাষা এই নিয়ে অসুবিধা হয়েছে বা হতে পারে এটা আপনাদের মনে আছে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সিনচাও সিনচাও কথাটির অর্থ হ্যালো ইন ভিয়েতনামিজ। 2019 সালে ইন্ডিগো এয়ারলাইন স্টার্ট করে ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে হ্যানয় হোচিমিন উদ্দেশ্যে। প্রচুর পর্যটক আসা সত্ত্বেও আমি রিভিউজ পড়েছি এবং আমার কানে এসছে যে অনেকেরই অনেক রকম অসুবিধা ফেস করতে হয়েছে। তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আমি বলে দিতে পারি কয়েকটা ফ্যাক্টর যেগুলো আমি 2013 সাল থেকে আছি এবং আমি জানি কী করে সলভ করতে হয়। সুতরাং সেই সলিউশনগুলো আপনাদের আমি বলে দেবো। সুতরাং আপনারা যখন বেড়াতে আসবেন, আইদার ইন্ডিভিজুয়ালি অর উইথ ট্যুর অপারেটর, আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনারা এই গাইডলাইন্সগুলো ফলো করতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম যে খাবার, যেটা বাঙালির খুবই প্রিয়, সেটাও এই ভিডিওর মধ্যে ইনক্লুড করবো, কিন্তু ওটা এতই একটা ওয়াস্ট প্যারামিটার ভিয়েতনামিজ ফুড এবং কালিনারি ডিলাইটস, সেটা আমি একটা আলাদা ভিডিও করে পাবলিশ করবো। চলুন এবার 5টা ফ্যাক্টর দেখা যাক। প্রথমে আসি ক্লাইমেট এবং ওয়েদারে। ওয়েদারটা খুব তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করে এবং সারা বছরের ক্লাইমেট একটু জেনে নিলে আপনারা প্ল্যানটা সুন্দর করে করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, এখানে একটু ভাষার প্রবলেম আছে, অনেকে ইংরেজি বোঝে না। শপিং, অনেকেই শপিং করতে ভালোবাসেন বাঙালিরা, কিন্তু এখানে অনেকেই ঠকে যায়। যদি না ঠকেন সেইভাবে আমি কিছু গাইডলাইন্স দিয়ে দেবো। ট্রান্সপোর্ট যদিও মাইনর ফ্যাক্টর, কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত, যাতে কস্ট এফেক্টিভ হয় এবং একটু আরামদায়ক হয়। এবং ফাইনালি হেলথ কেয়ার এবং মেডিকেল। প্রথমে আসা যাক আবহাওয়া, ক্লাইমেটের উপরে। ওয়েদারটা খুব ফাস্ট ফ্লাকচুয়েট করে এবং ক্লাইমেট সারা বছরে কেমন থাকে ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রিতে। প্রথমে ম্যাপটা দেখাচ্ছি, স্পষ্ট দেখা যাচ্ছে উত্তর, দক্ষিণ এবং উত্তর ভিয়েতনাম। প্রথমে আমি আসবো উত্তর ভিয়েতনামের হ্যানয় ক্যাপিটাল। এবং হ্যানয়কে বলছি কারণ হ্যানয়, যদি নর্থ ভিয়েতনাম বেড়াতে হয়, হ্যানয়কে বেস করে বিভিন্ন জায়গা বেড়ানো যায়। এটার ব্যাপারে আমি একটু পরে একটা স্লাইডে আমি দেখাচ্ছি কোথায় কোথায় যাওয়া যায়। আইডিয়াল টাইম যখন আসা উচিত এখানে, সেটা আমার মনে হয় মার্চ টু জুলাই এবং অক্টোবর টু ডিসেম্বর। স্পেশালি নভেম্বর এবং ডিসেম্বর খুবই প্লেজেন্ট, খুব ক্লিয়ার স্কাই থাকে এবং ওয়েদারটা ঠান্ডার মতন থাকে, কিন্তু খুব একটা অস্বাভাবিক ঠান্ডা হয় না। জানুয়ারি টু ফেব্রুয়ারি, যদিও বাঙালিরা শীতের দেশে যেতে ভালোবাসে, জানুয়ারি টু ফেব্রুয়ারি শীতটা খুব বেশি এবং প্রচণ্ড ডার্ক ওয়েদার আছে, কারণ সবসময় অন্ধকারও থাকে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ে, খুব ডিপ্রেসিং, বেড়ানোর জন্য আইডিয়াল না আমার মনে হয়। উইন্টার টেম্পারেচার রেঞ্জ ওই 9 থেকে 16-র মধ্যে, আর সামার 36 অব্দি চলে যায়। নিচেরটা প্লেজেন্ট, সাধারণত বৃষ্টি হয়ে যায় সন্ধ্যের দিকে এবং প্লেজেন্ট হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসার সময় যদি আপনারা জানুয়ারি থেকে এপ্রিল অব্দি আসেন, তাহলে বা ডিসেম্বর থেকে এপ্রিল অব্দি আসেন, নিশ্চয়ই গরম জামা ক্যারি করবেন। এবার আমি আসি মধ্য ভিয়েতনামে। এখানে ক্লাইমেটটা অনেকটা ট্রপিক্যাল, সুতরাং আইডিয়াল টাইম টু ভিজিট উইল বি নভেম্বর টু জুন। জুলাই থেকে খুব বেশি বৃষ্টি হয়। মধ্য ভিয়েতনামে আরেকটা প্রবলেম হচ্ছে যে সেপ্টেম্বর টু অক্টোবর প্রচণ্ড রকম সাইক্লোন বা টাইফুন আসে, সুতরাং সেই পিরিয়ডটা অ্যাভয়েড করাই উচিত। টেম্পারেচার রেঞ্জটা ওই 18 থেকে 26 উইন্টারে, সুতরাং ঠান্ডা পড়ে না একেবারেই, এবং সামারে 26 to 38 হয়। এখানে যেহেতু প্রচুর বিচ আছে, আমি একটু পরে একটা স্লাইডে বলছি, আহ, তাই জন্য সানস্ক্রিন, লোশন এবং সানগ্লাস ক্যারি করা দরকার। এবং শেষে আমি আসছি হোচিমিন সিটি, যেটা আগে সাইগন বলা হতো। এটাই এখানকার সবচেয়ে বড় সিটি ভিয়েতনামে। এটার ওয়েদারও অলমোস্ট ইকুয়াল টু দানাং। সুতরাং আইডিয়াল টাইম টু ভিজিট উইল বি নভেম্বর টু জুন। একটু গরম, সাধারণত এরা এখানে জোকিংলি বলে যে দুটো ওয়েদার আছে, রেনি এবং সানি। আইদার ইটস সানি আর না হলে বৃষ্টি হচ্ছে। উইন্টার টেম্পারেচার রেঞ্জ 20 to 26, সামার 28 to 39 অব্দি চলে যায় এবং এখানে সবসময় একটা ছাতা ক্যারি করা দরকার। এবার আমরা ডিসকাস করবো ট্রান্সপোর্ট। মেইনলি আমি 3টে মোড অফ ট্রান্সপোর্ট কভার করার চেষ্টা করবো: বাস, এয়ারক্রাফট এবং ট্রেন। যানবাহন ডিসকাস করার জন্য আমি প্রথমেই 3টে মেজর সিটিকে ধরে নেব, কারণ এখান থেকেই সব জায়গায় যাওয়া যায়। এবং হ্যানয়, দানাং, হোচিমিন সিটির মাঝে যদি ট্রাভেল করতে হয়, তাহলে আমার মনে হয় এয়ারক্রাফটে যাওয়া ভালো, কারণ
আ ট্রেন এবং বাস অনেক সময় সাপেক্ষ এবং খুব একটা আরামদায়ক না at all। সুতরাং এখানকার যে লো কস্ট এয়ারলাইন্স আছে সেগুলোতে অনলাইন বুক করলে আপনারা ভালো ডিল পেয়ে যাবেন এবং এই ৩ টে শহরের মধ্যে ট্রাভেল করতে পারবেন। এবার হ্যানয় এবং দানাং এবং হোচিমিন সিটি থেকে যেসব টুরিস্ট অ্যাট্রাকশনস আছে সেগুলোই ভিয়েতনামের মেজর টুরিস্ট অ্যাট্রাকশন। যেরকম হ্যানয়তে হালং, নিনবিন, সাপা যেটা একটা হিল স্টেশন এবং হাজিয়াংলু। দানাংয়ের কাছাকাছি সব সুন্দর বিচগুলো আছে, ন্যাচাং, কুইনিয়ন, ও হোয়ান যেটা পুরোনো দিনের শহর, এবং সাইগনের কাছে মেকং ডেল্টা আছে যেখান থেকে আপনি ক্যাম্বোডিয়াও দেখতে পারেন, ভুংটাও বিচ, মুইনে বিচ এবং দালাতে একটা হিল স্টেশন। এইগুলোতে যাতায়াত করার জন্য আমার মতে বাস বা গ্র্যাব ট্যাক্সি অ্যাভেল করা বেটার। কারণ প্রথম কথা, প্লেনে ট্রাভেল করা যাবেই না। ট্রেনেও ইট উইল বি ভেরি আনকমফোর্টেবল এবং কস্ট ওয়াইজ খুব একটা সাংঘাতিক এক্সপেন্সিভ হবে না। হোচিমিন সিটিতে আমার মনে হয় গ্র্যাব না ধরে উইনাসেন ট্যাক্সি বুক করে, যেটা ওখানকার খুব পপুলার ট্যাক্সি, আপনারা যাতায়াত করতে পারবেন। কথা হচ্ছে যে যানবাহনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যখন আপনার এয়ারপোর্টে নামবেন এখানে ভিয়েতনামে, তখনই গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন। কারণ ট্রান্সপোর্ট, ফুড, মার্ট সবই আপনি এই অ্যাপটা থেকে বুক করতে পারেন এবং ভেরি ইজি টু ইউজ। শহরের মধ্যে ট্রাভেল করার জন্য গ্র্যাব কার বুক করাই সবচেয়ে ভালো। 32,000 ভিয়েতনাম ডং হচ্ছে মিনিমাম ফেয়ারটা, 100 টাকার মতন, এবং তারপরে ডিস্টেন্সের উপর নির্ভর করে। ছোটোখাটো শহরের মধ্যেও ট্রাভেল করার জন্য গ্র্যাব কার যথেষ্ট ভালো এবং কমফোর্টেবল। ইন বিটুইন সিটিজ ট্রাভেল করার জন্য ওই ডি কার, লিমোসিন কার যেগুলো আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেইগুলোই অ্যাভেল করা ভালো। খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়, কিন্তু একটা ব্যাপারে আপনাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনারা যখন ধরুন হালং থেকে নিনবিন যাবেন, আপনি হোটেলগুলো স্পেসিফাই করে দেবেন যাতে ওরা হোটেলের সামনে নামিয়ে দেয়। নাহলে কোনো একটা কমন স্পটে নামালে তারপর সেখান থেকে হোটেল যেতে খুব অসুবিধা হবে। এই কালো গাড়িটা একটা ডি কার ছিল। এরকম বাসে করে 9 সিটারে আপনারা যাতায়াত করতে পারেন। এবার আসা যাক হেলথ কেয়ার এবং মেডিকেল ফেসিলিটিসের ব্যাপারে। এখানে কিন্তু কোনো ডক্টরস অন কল হয় না। সুতরাং শরীর খারাপ হলে হসপিটাল যেতে হবে। খুব এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স কল করতে হবে। এবং ডক্টররা কিন্তু যথেষ্ট ভালো এখন, বেশ অ্যাডভান্সড মেডিকেল ফেসিলিটিস আছে। কিন্তু ফরেনার দেখলেই তারা ওভারচার্জ করতে শুরু করবে এবং আ যত রকমের টেস্ট করাবে। সুতরাং বেটার যে মেডিকেল ইন্স্যুরেন্স করে আনা। আমি এখানে কয়েকটা লিস্ট অফ হসপিটালস দিয়ে দিচ্ছি ৩ টে শহরের ব্যাপারে, হ্যানয়, হো চি মিন, দানাং। কেন ফর এক্সপার্টস অ্যান্ড ফরেনার্স বলেছি? কারণ আপনারা যদি গভর্নমেন্ট হসপিটালে যান, যেটা হয়তো অনেকটা কস্ট এফেক্টিভ হবে, কিন্তু ২ ৩ টে জিনিস, একটা হচ্ছে যে ভাষা বুঝবে না। তো আপনার যে কি প্রবলেম সেটা বোঝানোই খুব প্রবলেম হবে। প্লাস হয়তো অত পরিষ্কার হবে না। হ্যানয়তে যদি হয় তাহলে আমার মনে হয় 2nd যে নামটা আমি দিচ্ছি সেটা সবচেয়ে ভালো। এখানে আমিও যাই। ফ্যামিলি মেডিকেল প্র্যাকটিস এবং যদিও এক্সপেন্সিভ, কিন্তু ডাক্তাররা আ ফরেনার এবং সবই আ আ ভালো ট্রিটমেন্ট করে। হো চি মিন সিটিতে আমি যে 3rd নামটা দিয়েছি, ভিক্টোরিয়া হেলথ কেয়ার ক্লিনিক, এটা খুব ভালো। এবং দানাং সিটিতে 1st যেটা উইনমেক, সেটাই ওখানকার বেস্ট। এটা আমি দিয়ে দিয়েছি যেটা হচ্ছে এমার্জেন্সি হটলাইন নাম্বার। এইগুলোতে ফোন করলে সঙ্গে সঙ্গে, এগুলো কিন্তু মোবাইল নাম্বার, সঙ্গে সঙ্গে ওরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে। এসব ডিটেলসের পরেও আমি এটুকু বলতে চাই যে যদিও ভিয়েতনামে এখন ডক্টর স্ট্যান্ডার্ডস এবং সব মেডিসিনই পাওয়া যায়, তাও আপনারা যেগুলো ইন্ডিয়াতে রেগুলার ইউজ করেন সেগুলো সঙ্গে করে নিয়ে এলেই ভালো হয়। এখানে একটা প্রবলেম বহুদিন ধরেই আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ এখানে বহুদিন ধরেই এখানে শুধু টিংভিয়েত, যেটা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজ, ওটাই শেখানো হতো এবং লোকে এছাড়া দে ডিড নট হ্যাভ এনি এক্সপোজার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং শেখেনি। কিন্তু লাস্ট 15-20 বছর ধরে সবাই শিখে গেছে এবং নতুন জেনারেশন প্রায় সবাই ইংরেজি বলতে পারে। তাও আপনাদের যদি ইন্টারাক্ট করতে হয় কারো বয়স্ক লোকের সাথে, তাহলে গুগল ট্রান্সলেটটা ইউজ করতে হবে এবং সেটাতে দুভাবেই করতে পারেন। একটা হচ্ছে টাইপ করে দিতে পারেন এবং দেখাতে পারেন। অনেক সময় বয়স্ক লোক দেখতে পারে না, হয়তো ফোনটা হাতে নিয়ে দেখতে আ চাইতে পারে, যেটা আপনার পছন্দ না। এবং তার জন্য সেটার নেক্সট অপশন হচ্ছে স্পেল করে দেওয়া। ক লাইনটা বেসিক্যালি ইউ ক্যান স্পেল ইট আউট।
ওটা অটোমেটিক্যালি ওরা ভিয়েতনামিজে ট্রান্সলেট করে বলে দেবে, আই ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। Tôi muốn đến sân bay. এবং ফাইনালি আসা যাক শপিংয়ে। বাঙালিদের খুবই প্রিয় এবং আমার মনে হয় ভিয়েতনাম থেকে শপিং করা ভালো ইন দ্য সেন্স ইটস ভ্যালু ফর মানি। অনেক কিছু জিনিসের জন্যই ইটস রিয়েলি ভ্যালু ফর মানি। এই শপিং প্লেসেসগুলো মেইনলি ৩ টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হাই এন্ড যেরকম ট্র্যাংটিয়ান প্লাজা, ডায়মন্ড প্লাজা, যেখানে অনলি ডিজাইনার জিনিস পাওয়া যায়। আরেকটা হচ্ছে মিড লেভেল, যেখানে বড় শপিং মল এবং সব রকম জিনিসেরই আ আ দোকান আছে। একটু হাই এন্ড, একটু হাই প্রাইসড। এবং ফাইনালি আমি যেটা করেছি যে বাজেট এবং স্ট্রিট সাইড হকার্স, যেটা রিয়াল ভ্যালু ফর মানি। এবং আমার মনে হয় এই দেশে আসলে এই পার্টিকুলার সেগমেন্টটাকে ট্যাপ করা দরকার। এবার আসা যাক ভিয়েতনাম এলে আপনারা কি কিনবেন। প্রথমে আছি জামা কাপড়ে। এখানে আমার মনে হয় ক্লোথসে ইনফর্মাল ক্লোদিং, শর্টস, টি শার্টস, ট্র্যাক স্যুটস এগুলো খুব ভালো পাওয়া যায়। তারপরে হচ্ছে আউজাই, ওদের যেটা ন্যাশনাল ড্রেস। এই ছবিটাতে ভদ্রমহিলা যে সাদা ড্রেসটা পরে আছে, অনেকটা আমাদের সালোয়ার কামিজের মতন সেরকম। আউজাই ইজ ভ্যালু ফর মানি। এবং সিল্ক ক্লোদিং, ইউরোপিয়ানস এবং আমেরিকানসরা খুব বেশি এসে সিল্ক ক্লোদিং, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড ফ্যাব্রিক কেনে ফ্রম সেন্ট্রাল ভিয়েতনাম, হুয়েয়ান এবং হুয়ে এসব শহর থেকে। এরপরে আসি টি কফি। এখন ভিয়েতনাম খুব ফেমাস হয়ে গেছে পার্টিকুলারলি কফির জন্যে। এবং এই পার্টিকুলার ব্র্যান্ডটা চুং অ্যান্ড কফি সারা বিশ্বেই এখন ওরা এক্সপোর্ট করতে শুরু করেছে। কিন্তু আমার মনে হয় চাটাও এখানে খুব ভালো পাওয়া যায়। টি লিভস আপনারা এখানে কিনে নিয়ে যেতে পারেন। ভিয়েতনামিজ ক্যান্ডি এখন ফেমাস হয়েছে, বেসিক্যালি চকলেট ক্যান্ডিজ। পেইন্টিংস আমি দেখেছি এখানে প্রচুর গ্যালারি খুলেছে এবং রাস্তাঘাটেও স্ট্রিট সাইড পেইন্টিংস ইটস কোয়াইট গুড। এরপরে আসি জুয়েলারি। মেনলি সিলভার জুয়েলারি এখানে খুব ফেমাস। তারপরে আসি এখানে ট্র্যাডিশনাল লোকেরা একটা একটা টাইপ অফ টুপি পরে, কনিক্যাল শেপ, কোন শেপে, সেটার নাম হচ্ছে ননলা এরকম। এবং মেইনলি ব্যাম্বু বা কাঠ দিয়ে তৈরি এবং খুব পরে খুব আরাম। এবং রোদ বা বৃষ্টি দুটো থেকেই বেসিক্যালি রিলিফ পাওয়া যায়। ফাইনালি ফিশ সস, যেটা এখানে অনেক খাবারেই ওরা দেয়। বুনচা বা যেসব স্যান্ডউইচ আছে, বানমি, এদের মধ্যে ফিশ সসটা দেয়। এবং চপস্টিক্স, নানা ধরনের কারুকার্য করা চপস্টিক্স এখানে পাওয়া যায়। এবার আমি আসি একটা টিপসে, কি শপিং করার সময় কি কি জিনিস মনে রাখা দরকার। একটা হচ্ছে বার্গেন করা, যত খুশি বার্গেন করা। আপনি সাধারণত ওরা ফরেনার দেখলেই প্রচুর দাম বাড়িয়ে বলে, সুতরাং আপনি যেটা রুল হচ্ছে যে আপনি 50% থেকে শুরু করবেন। যদি বেশি মনে হয় তাহলে ভিয়েতনামিজ ভাষায় কুয়া ডাট বলে দেবেন, যেটা ইজ টু এক্সপেন্সিভ। এবং আমার মনে হয় ফাইনালি দে উইল কাম টু আ সামওয়্যার মিডল, যেটা ইজ দ্য কারেক্ট প্রাইস। আমার মনে হয় ক্যাশ দিয়ে পেমেন্ট করাই ভালো, কারণ কার্ড অনেক সময় ওরা কি করে, প্রথম কথা যেহেতু বাইরের লোকেরা কারেন্সিটা ডাইরেক্টলি বোঝে না, আহ, সুতরাং ওরা 2% 3% অ্যাড করে দেয়, ইভেন বলেও অনেক সময় অ্যাড করে। সুতরাং ক্যাশ দিয়ে কেনা ভালো, আইদার ইন ভিয়েতনাম কারেন্সি অর ইউএস ডলার্স। আর যেহেতু ওরা বিল ধরাবে, বা যদি কোনো স্ট্রিট সাইড হকার বা সিম্পল ইনফর্মাল শপসেও ওরা মুখে বলবে, তাই জন্য ওটা ওরা ভিয়েতনাম কারেন্সিতেই বলবে। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় বাজেটটা করে আসাই ভালো, একটা কনভার্সন মনের মধ্যে করে আসা ভালো বিফোর অ্যারাইভিং অ্যাট দ্য শপ। এবার আমি কয়েকটা শপিং মার্কেটসের নাম দিয়ে দিচ্ছি, উইচ আর ভ্যালু ফর মানি। আমার মনে হয় ওই পার্টিকুলার শহর এলে এগুলো আসা উচিত। আহ, এই 7-8টার নাম আমি দিলাম। উইকেন্ড নাইট মার্কেট ইন হ্যানয় মিস করা উচিত না যখন আপনারা হ্যানয় আছেন। স্যাটারডে সানডে যদি থাকেন, ওরা রাস্তাটা বন্ধ করে দেয় এবং প্রচুর শপস, বেসিক্যালি টেম্পোরারি শপস এসে, এবং প্রচুর ওখানে কিন্তু সত্যিই বার্গেন করা যায় এবং ভালো জিনিস পাওয়া যায়। এছাড়া যেটা আমি বলতে চাই, হ্যাংব্যাক স্ট্রিট হ্যানয়তে, যেটা অনলি সিলভার আইটেমসের জন্য খুব ফেমাস। আর ডংজুয়ান মার্কেটটা, এখানে জামা কাপড় বা চিপ ইলেকট্রনিক আইটেমসের জন্য এটা খুব ফেমাস। সুতরাং আমি এই 5টা যে ফ্যাক্টর ছিল, আমি 5টাই ডিসকাস করলাম। হয়তো কিছুটা ওয়ার্ড অফ কশন হয়ে গেছে,
সতর্কবার্তা, কিন্তু আমার মনে হয় এগুলো বলেই ভালো, কারণ বেড়াতে এসে যদি শরীর খারাপ হয় বা কোনো ইস্যুস হয় তাহলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে। ফর এক্সাম্পল, উইন্টারে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন, খুব বেশি করে গরম জামা আনতে হবে এবং কান টান যাতে ঢাকা থাকে, যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও অনেক সময় সাইন ল্যাঙ্গুয়েজও কিন্তু কাজ করে। যতটা ভার্বাল কমিউনিকেশন মিনিমাম রাখা যায় সেটাই ভালো। আরও কিছু সাইট আছে, ধরুন shopee.vn বলে, যেখানে আপনি খাবারের অর্ডার দিতে পারেন অ্যাপার্ট ফ্রম গ্র্যাব। এবং ট্রান্সপোর্ট এবং হেলথ কেয়ারের সম্বন্ধে আমি বলেই দিলাম মেসেজ। এছাড়া আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমায়, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি পরের ভিডিওতে আরও 5টা ফ্যাক্টর এবং তারপরে খাবার নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। সুতরাং আপনাদের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে এবং হেল্পফুল হয়, কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এর মধ্যেই দেখা হচ্ছে। নমস্কার।